ভুল থেকে ভালোবাসা গল্পের তৃতীয় অংশ। হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না। বাঁচার খুব ইচ্ছে ছিল, কিন্তু নিঃশেষে যেন সবকিছুই শেষ হয়ে গেছে। তবে ভাগ্যের কি লীলা খেলা, আমার যখন শোনার মতো শক্তি হয়েছে, তখন আমি মনে মনে চিন্তা করছি, তাহলে আমি মরি নাই, বেঁচে গেছি। কিভাবে সম্ভব? কিছুই মাথায় আসছে না। কিন্তু কোথায় এলাম আমি? এখানে সবাই তো ইংলিশে কথা বলছে। চোখ মেলে তাকিয়ে দেখি দুইজন ডাক্তার আমার মুখের কাছে, আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে। যেই আমি তাকালাম, একজন ডাক্তার ইংলিশে বলল, রোগীটির জ্ঞান ফিরেছে। কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন? আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না। ডাক্তারের কথা শুনে বাহির থেকে দুইজন পুলিশ অফিসার এলো, কিন্তু ওদের পোশাক অন্যরকম। আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো, আমি এখন কেমন আছি? আমিও আস্তে করে উত্তর দিলাম, জি আমি এখনো ভালো আছি। কিন্তু ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার প্রশ্ন করলো, আমি এখন কেমন আছি? আর ইংলিশে কথা বলছে। আমিও বললাম ইংলিশে। তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি, আমি এখন লন্ডনে আছি। আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করেছিল। পুলিশ আমাকে বাঁচিয়েছে। ছি ছি, রিয়ার বাবা এটা না করে আমাকে মেরে ফেলতো। অবশ্য এখন এটা আমার জন্য ভালোই হয়েছে, বেঁচে গেছি তো, এটাই অনেক। তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আমিও দেখিয়ে দেব এই লাদেন কি করতে পারে। ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই, এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে। সুযোগ বুঝে নাকি আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। ততদিন পর্যন্ত আমাকে এই চার দেয়ালের মাঝেই জীবন পার করতে হবে। আজকে 3 দিন ধরে জেলে আছি। তবে এই দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি, একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে, আর আমার দিকে কেমন জানি অদ্ভুত দিকে তাকিয়ে থাকে। তবে ওর আচার আচরণে বুঝতে পারছি মেয়েটা এই থানার ওসির মেয়ে। মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলতে ডাকতে, তবে ইংলিশে। এখন মেয়েটাকে দেখলেই আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে কেউ নাই। মাঝে মাঝে তো কান্নার ভাবও ধরি, যাতে ওর চোখে একটু মায়া লাগে। মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয়। হয়তো আমার সাথে কথা বলতে আসবে কিনা কে জানে। আজকে আমার 3 বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে। এই 3 বছরে এখানকার ওসিওর বাড়িতেই ছিলাম। আমার কপাল হয়তো ভালো ছিল। ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, কেন আমি এখানে, আর কোন দেশ থেকে, কি অপরাধ ছিল আমার। আমিও ইমোশনাল হয়ে সব কিছু বলে দেই। ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভেতরে মায়া হয়। মেয়েটা সব শোনে, ওর বাসায় আমাকে নিয়ে যায়। ওখান থেকেই আমার আবার নতুন জীবন শুরু। মেয়েটার নাম ছিল লুসি, কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না, তাই ওর নাম দিয়েছি বন্যা। বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড। আমার এই জীবনের সমস্ত কাহিনী জানে ওর পরিবার। নিজের সন্তানের মতো আমাকে আদর করে। ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় কে জানে, আর কোনো হিসেব নেই। তবে এই 3 বছরে ওদের সবাইকে আমি বাংলা ভাষা শিখিয়ে দিয়েছি। এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি। ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে খুব মজা পায়। আজকে বহুদিন পর আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বুকের ভেতরে কেমন জানি করছে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টান দিলাম। এখন এটাই একমাত্র আমার সম্বল। ধোয়ার সাথে কেন যেন এখন নিজের কষ্টকে উড়িয়ে দেই। আমাকে যে কেউ দেখলে জঙ্গি বলবে। মুখে ইয়া লম্বা লম্বা দাড়ি, আগে ছিলাম চিকন সুতোর মতো,
এখন যেই বড়ি হয়েছে শার্ট খুলি না, এই ভয়ে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আবার লন্ডন শহর এটা, বাস্তবে তো একটা কি বলবো, কালো মানুষ আর বড়ি দেখলে কোথাও উঠে দৌড় দিতে পারে। চেহারার কথা না হয় বাদ দিলাম, যাক সেসব কথা ছাড়ি। এই দাড়ি রাখার পেছনে একটা কারণ আছে, পরে একদিন বলবো। তবে এই শহরের মানুষ খুব আজব, এখানে ভালোবাসার অভাব নেই, টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় এই শহরে, যা আমাদের দেশে কখনো সম্ভব নয়। হঠাৎ সিগারেটটা বেশি জোরে টান দেওয়ার ফলে একটু কাশে উঠলাম। পেছন থেকে কে জানি বলল, আমি কত করে না করেছি সিগারেট খাবি না। এরপরেও পেছনে তাকিয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। আমি সিগারেটের ধোঁয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আয়। বন্যা আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, এসব খাওয়া ভালো না, জানিস না? আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম, সিগারেট হয়তো খারাপ জিনিস, কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে। বন্যা আমার চোখের দিকে তাকিয়ে বলল, পরিবারের কথা মনে পড়ছে রে তোর? রে অনেক, বিশেষ করে রিয়ার কথা, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। এখনো কি ওর প্রতি তোর ভালোবাসা আছে? ভালোবাসা আছে কিনা সেটা জানি না, তবে আমার এই বুকের ভেতরে রিয়া ছাড়ার কারোর নাম লেখা নেই। ওর কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। ও একটা অন্ধ মেয়ে, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি। সরি সরি, আমি এভাবে বলতে চাইনি। আমার কষ্ট তুই কি বুঝবি? খুব ভালোবাসতাম ওকে আমি, আসলে এই সব দোষ আমার। কপাল খারাপ ছিল, ওর যদি বিয়ে হয়ে যায়। এভাবে বলিস না, খুব কষ্ট পাবো। দেখ, একটা জিনিস আমি চিন্তা করছি, আমার মনে হয় কি জানিস, রিয়ার ভেতরে তোর জন্য একটু হলেও ভালোবাসা ছিল। আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করতে থাকতো। এটা দেখে ওর বাবা মা হয়তো রিয়াকে বিয়ে দিয়ে দিয়েছে। পকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম, আর চোখ দিয়ে পানি পড়ছে। বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল, একটা মেয়ের জন্য তুই কান্না করবি? দেখ আমাদের দেশে কি কম মেয়ে আছে? তুই শুধু বল কাকে লাগবে, আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলবো। চোখের পানি মুছে বললাম, এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম। দেখ লাদেন, এসব নিয়ে আর মন খারাপ করিস না, যা হয়েছে সব ভুলে যা। বন্যা, তোরে একটা কথা বলি। বল। আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই, আর ভালো লাগছে না। আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছে করছে। সত্যি চলে যাবি? একেবারের জন্য না, আমার ঠিকানা তো এখানে। বাবা মা আমাকে পর করে দিল, তোরা ছাড়া আমার কে আছে বল? এভাবে বলিস না, আমার বাবা মা তো তোকে নিজের সন্তানের মতো দেখে। আঙ্কেল আর আন্টির কথা আর বলিস না, ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবেন। তাহলে কবে বাংলাদেশে ব্যাক করবি? এই তো দেখি সুযোগ বুঝে, তবে আগামী সপ্তাহে যেতে পারি। সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা, পরীক্ষা শেষ করে চলে আসবি। এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো হয়। শুধু বাংলাদেশের মানুষ নয়, এখানকার মানুষও খুব ভালো। আচ্ছা, রিয়া দেখতে কেমন রে? আমি একটা হাসি দিয়ে বললাম, এখনো ওর চেহারা আমার চোখের সামনে ভাসে। কি মায়াবতী ছিল ও আমার কাছে, বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী। তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আসোস কিভাবে? হ্যাঁ, বন্যা মায়ের খাবি কিন্তু এই উচিত কথা বললেই দোষ।
ভালোবাসার শব্দের মাঝে একটা অনুভূতি লুকিয়ে থাকে জানিস। ভালোবাসা দেখতে কেমন রে? রাগী দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে বললাম, মজা করিস আমার সাথে শালি? শালি অর্থ কি? ধুর, থাক তুই, আমি গেলাম। সরি সরি, এসব আজে বাজে কথা বলবি না। আমি তোর মন ভালো করার চেষ্টা করছি। এমনিই মন ভালো হয়ে গেছে, একটু কষ্টের মুডে ছিলাম, সব নষ্ট করে দিলি তুই। এসব ছাড়, আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি? সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ? অনেক পছন্দ। তুই এত ভালো না জানি। থাক থাক বোন, আর পাম দিতে হবে না তোর। মন ভালো হয়েছে তোর? অনেকটাই। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো মন খারাপ করতে দিব না। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। এত টাকা পয়সা তোদের, জেলের অপরাধী একটা ছেলের ওপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না। তোর চেহারায় আলাদা একটা মায়াবী মায়াবী ভাব আছে। থাক থাক, আর মিথ্যা কথা বলতে হবে না তোর, সত্যি বলছি আমি। আরে তোরা দুইজন একসাথে কি করিস? হঠাৎ বন্যার বান্ধবী এসে এই কথা বলল। এই মেয়ের পোশাক দেখলে আমার শরীর জ্বলে যায়। কী রকম পোশাক পরে, ছোট ছোট, দেখলে কেমন জানি নিজের কাছেও লজ্জা লাগে। আর নিজেকে খুব সুন্দরী হিসেবে দাবি করে ও। আবার নাম দিয়েছে পিকা পিকু। পিকা পিকু নাকি একটা নাম হলো বলেন? নামের কাতারে পড়ে এটা। তবে ওকে আমি মজা করে পিক বলে ডাকি, যেহেতু বন্যার বান্ধবী, কথা তো বলতেই হবে। পিকু আমাদের সামনে এসে ওর চুলে হাত দিয়ে বলল, বেবি তুমি কেমন আছো? বন্যা তোর বান্ধবীকে এসব কথা বলতে মানা কর। কেন তোমার রাগ হয়েছে বাবু? আসো আসো, আমার কোলে উঠবে। বন্যা হাসতে হাসতে বলল, পিকু এসব আর বলিস না, ও লজ্জা পাচ্ছে। একটা কথা বলতে ভুলে গেছি, এই মেয়েও আবার বাংলা পড়ে। আমাদের সাথে থেকে থেকে সব কিছু শিখে গেছে। তোরা কথা বল, আমি নিচে আছি বন্যা। পিকু আমার নিচের দিকে তাকিয়ে বলল, লাদেন তোর ওইটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি নিচে হাত দিলাম। পিকু হাসতে হাসতে বলল, আর এমনিতেই বললাম, লজ্জা পেলে নাকি? রেগে বললাম, কি এক দেশ তোদের, শরম লজ্জা কিছুই নেই তোদের ভেতরে। যে যেভাবে পারছে সেভাবে অর্ধনগ্ন কাপড় পরে ঘোরাঘুরি করছে। লজ্জা শরম একটু ভেতরে রাখ। লজ্জা দিয়ে কি করব আমরা? লাইফ ইজ এনজয়। তাই বলে এমন ধুর বললেও লজ্জা করে। আচ্ছা আমি নিচে গেলাম। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা যা, আমি আসছি। রাতে আমি খাবার টেবিলে আঙ্কেল আর আন্টির সামনে দেশে যাওয়ার কথা বললাম। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, আমরা তো পর, যাও তোমার বাবা মায়ের কাছে, আমাদের কি আর মনে পড়বে তোমার? এভাবে বলবেন না, এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই। বাবা মা তো পর করেই দিল, এখন যদি আপনারাও পর করে দেন, তাহলে হয়তো আমার জায়গায় মতো আর জায়গা থাকবে না। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, তোমার আন্টির কথা বাদ দাও, কি জন্য যাবা দেশে? পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা কবে যাবা? এই তো সামনের সপ্তাহে। আচ্ছা আমি সব কিছু রেডি করে রাখবো। আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব, এত চিন্তা করবেন না, আবার ফিরে আসব। মনে থাকে যেন কথাটা। দেখতে দেখতে 5 দিন কিভাবে চলে গেল জানতেও পারিনি। মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে। দেশে যাব এই জন্য হয়তো। আজকে দেশে যাব। বন্যা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো। বন্যা আমাকে উদ্দেশ্য করে বলল, তুই আগে যা, তাড়াতাড়ি আমিও চলে আসছি। আগে পরীক্ষা শেষ কর, আমার জন্য বয়ফ্রেন্ড ঠিক রাখিস।
বয়ফ্রেন্ড কি খেলার জিনিস যে চাইলাম আর পেয়ে যাব? এই যে তোর এত এত পাঠক তাদের বল, তুই বলে দেখ, আমাকে জিজ্ঞেস করিস কেন? কি দেখিস যে আমার বয়ফ্রেন্ড হবা না? ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে। দেখিস কত কমেন্ট করে আমার জন্য। দেখাই যাবে। রিয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে। যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনি বেড়েই চলছে। আচ্ছা, রিয়ার কি বিয়ে হয়ে গেছে? ও দেখতে কেমন হয়েছে এখন? এই 3 বছরের রিয়ার চোখের অপারেশন করে ফেলেছে হয়তো। জানি না আমার রিয়া এখন আমাকে অনুভব করলে চিনতে পারবে কিনা। আমার পরিবারের সবাই কি আমাকে এখনো মেনে নিবে? মনে হয় এই জীবনেও নিবে না। তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়েই থাকবো। যদি শুনি রিয়ার বিয়ে হয়ে গেছে, সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ জার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম, মনে একটি শান্তি হলো। কিন্তু আফসোস, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, ভাইয়া তুই কেমন আছোস? আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবেই না। ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব, না থাক, পরে যদি সন্দেহ করে। তবে ভাইয়ার কোলে এই পিচ্চি মেয়েটাকে তো চিনতে পারলাম না, কে হতে পারে? কোনোভাবেও তো আমার ভাতিজি নয়, কি জানি হতেও পারে। বাংলাদেশে তো ঠিকই চলে আসছি, কিন্তু এখন কোথায় যাব? বাড়িতে গেলে যদি পরিচয় দেই, জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে। অবশ্য টাকার অভাব নেই আমার কাছে। বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুনেও শেষ করা যাবে না। এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম। দেখি রিয়াদের বাসার থাকার ব্যবস্থা করতে পারি কিনা। সেই সুযোগ আমার রিয়াকেও দেখা হয়ে যাবে। রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছু পরিবর্তন হয়নি, সব আগের মতোই আছে। শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো। রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো। জানি না ও ভালো আছে কিনা, তবে আমি তো সব সময় ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে। হাতটা কাঁপতেছে, ভয়ে কলিং বেল বাজাতে পারছি না। যদি কেউ একবার চিনে ফেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তবে এই বার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ, যাকে এক সময় ভাবি বলতাম, ওরফে রিয়াদের কাজের বুয়া। খুব পরিবর্তন হয়েছে দেখি ওর, আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। কেউ দেখলে ওকে কাজের বুয়া বলবে না। ওর স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে। খুব ভালো একটা মেয়েও। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এই বাসার মালিক কি বাড়িতে আছে? কিন্তু ও অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যান যান, আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না। একটু আগে একজন এসে নিয়ে গেছে। আমি আবার অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয়? ভেতর থেকে আওয়াজ এলো, কে এসেছে রে তুবা? মনে মনে বললাম, তাহলে এর নাম তুবা, নামটা বেশ ভালোই। আর বলিয়েন না খালা, একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে, এখন আরেকজন এসেছে, তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে, মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে। রাগে আমার শরীর জ্বলছে, তাও রাগ কন্ট্রোল করে বললাম, আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল।
আমি গ্রাম থেকে আজকে এসেছি। আন্টি বাইরে এসে কাজের বুয়ার দিকে চোখ রাঙিয়ে বলল, মানুষ চিনে কথা বলবি, কাকে কি বলিস, আজকাল কি তোর মাথা গেছে? তুবা যেতে যেতে বলল, দেখে তো একদম জঙ্গির মতো লাগে, যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা। আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ওর কথায় কিছু মনে করিও না, আসলেই ও তোমাকে চিনতে পারেনি। আমি না বোঝার ভান করে বললাম, ওকে আপনার মেয়ে হয় নাকি? না বাবা, ও আমাদের বাসার কাজের বুয়া। আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি? আমি একটু মন খারাপ করে বললাম, আসলে আন্টি, আমি একটা বড় বিপদে পড়ে গেছি, তাই এখানে আসা। কি হয়েছে তোমার? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি নাকি? আসলেই আমি আজকে গ্রাম থেকে এসেছি, বাবা খুব অসুস্থ, আমাদের পরিবারের অবস্থা ততটা ভালো না, বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম, কিন্তু উনি অসুস্থ, তাই আমি কোনো কিছু চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। একটু লজ্জা পেয়ে বললাম, আসলেই আন্টি, আমার কাছে এত পরিমাণে টাকা নেই, তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই, তাই আপনার বাসায় নক করা। চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব, শুধু থাকার মতো একটু জায়গা দেন। বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয়। আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল, দেখো বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ। এভাবে বলবেন না আন্টি, দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো, শুধু চাকরির সময় বাইরে থাকবো। এই মুহূর্তে কই যাব বলেন? তোমার নাম কি? জি, শেখ লাদেন ইসলাম তানজিম। কিসের চাকরি করতে চাও? আগে আন্টি বাসাটা পেয়ে নেই, পরে দেখি চাকরি কপালে জোটে কিনা। তবে আপনি চিন্তা করবেন না, মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব। মনে মনে বললাম, আমার কাছে এখন যেই টাকা আছে, আপনাদের মতো 3-4টা বাসা মুহূর্তেই কিনে নিতে পারবো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছাদের কোণে একটা রুম ফাঁকা আছে, যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম, পারবো না মানে আন্টি, তবে অচেনা একটা ছেলেকে আপনি যেভাবে বিশ্বাস করলেন না, আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো। তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি, ভিতরে এসো। জি। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, বুকের ভেতরে কি জানি চলছে, দুটি চোখ শুধু চারপাশে রেয়াকে খুঁজছে, যার জন্য এখানে আসা, যার জন্য এত নাটক করা, সেই মানুষটা এখন কোথায় আছে? খুব দেখতে ইচ্ছে করছে যে। ভেতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে। আন্টি ডাক দিতেই মেয়েটার আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো। আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পড়ে গেল। আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এটা আমি কি দেখলাম? আমার বোন এখানে কিভাবে এলো? আর রাসেলই বা কেন ওর কোলের উপর শুয়েছিল? কিছুই তো মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিচ থেকে ব্যাগটা তুলে নিলাম। কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা। আন্টি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে। আর আমার আপুকে দেখিয়ে বলল, এটা আমার বৌমা। তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে? কিভাবে সম্ভব? আমার আপুর এই কাজ করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে? এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না।
রাসেল আমার দিকে তাকিয়ে বলল, কে এই ছেলে আম্মু? আর কোথায় থেকে এসেছে? আমাদের এখানে আজকে থেকে থাকবে? রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল, যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও। এটা কি ঠিক আম্মু? এর মাঝে আমার আপুর বলে উঠলো, এই ছেলে কি কেমন জানি আমার চেনা চেনা লাগছে। আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাম, কি শুরু করলি? ও আমাকে গ্রাম থেকে এসেছে, কোথায় উঠবে তাও জানে না। আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তবে ছেলেটা খুব ভালো। রাসেল আমার মুখের দাড়ি দেখিয়ে বলল, এত অল্প বয়সে মুরব্বি হওয়ার ইচ্ছে আছে নাকি? আমি হেসে বললাম, তেমন কোনো ইচ্ছা নেই, তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার। গ্রামে কি করো তোমরা? এই তো আমার বাবা কৃষিকাজ করতো। এর মাঝে আন্টি বলে উঠলো, আমি তোরে পরে সব বুঝিয়ে দিব। আয় বাবা আমার সাথে, তোমার রুম দেখিয়ে দেই। তবে আমার আপু এখনো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওই কথায় আছে না, রক্তের সম্পর্ক, রক্ত তো টানবেই। ও তো আমার বোন, তবে এখনো ও অনেক কিছু জানার বাকি আছে আমার। আন্টির পেছনে পেছনে ছাদে উঠলাম। তবে ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে। দেখলে এটাই কি আমার রিয়া? রিয়ার চোখ কি ভালো হয়ে গেছে, ভাবতেও যেন মনের ভিতর একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। এখন ছাদের কাছে রুম, যখন ইচ্ছা তখন রিয়াকে দেখতে পারবো। কি যে ভালো লাগছে। আন্টি আমাকে রুম দেখিয়ে বলল, যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন? জি অবশ্যই আন্টি। এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও, আমি নিচে আছি, যদি কিছু লাগে বলবে কেমন? এই বলে আন্টি নিচে চলে গেল। রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম, কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি, এটা মনে ছিল না। হঠাৎ কি মনে করে পেছনে তাকিয়ে দেখি অচেনা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এটা আবার কে? মনে হচ্ছে যেন আবার আগের মতোই নতুন কোনো বিপদ ডেকে আনছে। আমি মাথা নিচু করে বললাম, আপু কিছু কি বলবেন? মেয়েটা একটু রেগে বলল, আমাকে দেখে তোর আপু মনে হয়। আমি একটু বোকার ভান ধরে বললাম, তাহলে কি বলবো? আর কিছু মনে না করলে একটা কথা বলি, খুব কষ্ট করে একটা রুম পেয়েছি। আন্টি দেখলে খুব মাইন্ড করবেন, বলবেন আসতে না আসতেই। মেয়েটা আমাকে উল্টা ধমক দিয়ে বলল, তোর আন্টির কথা ছাড়, আমাকে চিনিস আমি কে? না আপু, আপনাকে তো চিনতে পারলাম না। আবার আপু, সরি, তাহলে কি বলে ডাকবো? কিছুই বলতে হবে না। বুঝি না এসব বলদ মার্কা পোলাপান কোথায় থেকে আসে। একটা তো হ্যান্ডসাম পোলা আনতে পারতো, একটু লাইন টাইন মারতে পারতাম। আস্তে করেই বললো এই কথাটা, তবে আমি শুনে ফেলেছি। আমাকে বলদ বলেছে, আমাকে চিনলে আর এই কথা বলতি না। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বলল, আপনি কি বাড়িওয়ালার মেয়ে? তুই তা জেনে কি করবি? এখানে যেহেতু থাকবো, তাই যদি আপনার পরিচয় আগে থেকেই জেনে নেই ভালো হতো। আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম, তাহলে কোনো সমস্যা হতো না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, যতটা বলদ তোরে মনে করছিলাম ততটা না তুই। সব বলবো তার আগে দাড়ি কেটে আয়, কেমন খ্যাতের মতো লাগছে তোকে। এই বলে মেয়েটা আবার চলে গেল। আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন। ধুর, এসব কোনো চিন্তা করছি আমি? আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি, কিন্তু ও এখন কোথায় আছে? আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো ওর রুমে আছে। কিভাবে যাব ওর রুমে? কি করি কি করি?
না না, এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না। আগে একটু বিশ্বাসযোগ্য হয় ওদের চোখে। তবে রিয়াকে দেখতে যে খুব ইচ্ছে করছে। ওই রিয়া কোথায় তুমি? তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো। খুব যে দেখার ইচ্ছে করছে তোমাকে। বিকেলে আর রুম থেকে বের হলাম না। রাতে কে জানি দরজা টোকা দিল। দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, চলেন, চাচি আপনাকে ডাকছে। রিয়ার মাকে চাচি বলছে কেন? তাহলে ওকে রিয়ার চাচাতো বোন। কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখতাম না। লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে? কি হলো, চলেন। না না, সমস্যা নেই। আন্টিকে বলেন আমি বাহির থেকে কিছু খেয়ে নিব। থাক, আর ভাব দেখাতে হবে না, চলেন। আমি বাহির থেকে খাবার আনিয়ে নিব। অযথা আন্টির কষ্ট বাড়িয়ে লাভ নেই। আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে? বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না। কি আর করব, আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। নিচে নেমে দেখি সবাই টেবিলে বসে আছে, কিন্তু রিয়া নেই। এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল। যার জন্য এত কিছু করছি সে কোথায়? সেই আসছি থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আন্টিকে কি জিজ্ঞেস করে দেখবো? আরে না, এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে। আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের। আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। বাবার জন্য চাকরি করতে এত দূর চলে আসছো। বেস্ট অফ লাক। দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। বসো এখানে। এত কষ্ট করার কি দরকার ছিল আন্টি? আমি বাহির থেকে। আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো। মনে করো আমাদের অতিথি। তাই কোনো কথা না বলে বসে পড়ো। আমি আর কিছু বললাম না, টেবিলে বসে গেলাম। তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে। দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখে আছে আপু। তবে আমি শুধু এটাই চিন্তা করছি, কিভাবে এখানে আপুর বিয়ে হলো। ওয়েট ওয়েট, রাসেল আমাকে মারার সময় একটা কথা বলেছিল, তোর জন্য একটা খুশির খবর আছে। হতে পারে এটাই ছিল আমার খুশির খবর। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য চটপট করছে। কোথায় পাবো ওকে? রুমের দরজা লাগিয়ে বসে আছি। কি করব কিছুই মাথায় আসছে না। ওর রুমেও তো যেতে পারি না। তবে কালকে বাসায় যাব। বাবা মাকে এখনো তো দেখা হয়নি। জার্নি করার ফলে ঘুম এসে গেল, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম। যেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আন্টি বেশ জোরেই বলল, দাঁড়াও। আমি আন্টির কথা শুনে ঘাবড়ে গেলাম। তবে কি ওরা আমার পরিচয় চিনে গেল? হতেও পারে। রাসেল যেই চালাক, এখন আবার আমার দুলাভাই। যদি এখন সব জেনে চাই কি হবে আমার? এটা চিন্তা করে একটু একটু ভয় লাগলো মনের ভিতরে। আমি পেছনে তাকিয়ে বললাম, জি আন্টি বলেন। আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, কোথায় গেছিলে? আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এলো। আমি মনে করছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই। আমি তাড়াতাড়ি আন্টির কথার জবাব দিয়ে বললাম, আসলেই আন্টি, বাইরে নাস্তা করতে গেছিলাম। কে বলেছে যেতে? তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে। আমাদের
পর মনে করো রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর না আন্টি? রাসেল আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর তুমি, আমি জানি তুমি কতটা ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারে। আর যাই হোক, সে কখনো খারাপ হতে পারে না। আমি মাথা নিচু করে দিয়ে বললাম, সরি ভাইয়া, আসলেই আন্টি আমার জন্য যা করছে তার প্রতিদান আমি কখনো দিতে পারবো না। তাই ওনাকে আর কষ্ট দিতে চাই না আমি। এরকম যেন আর না হয়। এখন তুমি উপরে যাও, দরকার পড়লে বলবে আমাকে কেমন। এই বলে আন্টি ভেতরে চলে গেল। যেই আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল, দাঁড়াও। কিরে বাবা, এরা বারবার আমাকে কি পেয়েছে? আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম, জি ভাইয়া, তোমার না একটা চাকরি দরকার ছিল, হয়েছে। আমি একটা হাসি দিয়ে বললাম, চাকরি হতে সময় লাগবে ভাইয়া, তবে চাকরি খুঁজছি, যদি কপালে থাকে তো। আমি কিছু করতে বললে পারবে। এসব বলে আর লজ্জা দিবেন না। আপনারা আমার জন্য এমনি অনেক করছেন। আর না, আরে আমার কথাটা তো শোনো। এর মাঝে আমার আপু এসে বললে উঠল, তোমার নাম কি? জি আপু, আমার নাম লাদেন। এই রে, আসল নামটাই তো বলে ফেলেছি। আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? অবশ্যই আপু, বলেন। তোমাকে দেখতে একদম আমার। রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল, তোমাকে বলতে বলেছি সব ভেতরে যাও। আপু আর কিছু বলল না, মুখটা কালো করে ভেতরে চলে গেল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে, তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন? হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম। রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলে কি কি চিন্তা করো? রাসেলের কথায় আমার হুঁশ এলো। আমি তাড়াতাড়ি বললাম, না ভাইয়া, কিছু না। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। দেখো, তোমারও একটা চাকরি দরকার, আমারও একটা লোক দরকার। তুমি যদি চাও তো। বুঝে গেছি, আর বলতে হবে না। কী কাজ করতে হবে আমাকে সেটা বলুন। এই ধরে নিতে পারো বডিগার্ড, ড্রাইভার। মনে করো এক কথায়, যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে। রাসেলের বোন মানেই তো রিয়া। আহা, কি আনন্দ যে লাগছে আমার। শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব। কি ভাগ্য যে আমার। আমি খুশি মনে বললাম, আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আপনার কথাকে আমি ফেলতে পারি। অবশ্য আমি এই কাজ করব। গুড। বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি? হুম, পারি। তাহলে তো হয়ে গেল, আর কোনো কথা নেই। দাঁড়াও, তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো। আর আমার মনের ভেতর যেন খুশির জোয়ার বয়ে চলেছে। আমার বিয়ে, আহা কি মধুর একটা নাম আমার কাছে। ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই। ওকে দেখলেও তো পাগল হয়ে যাব আমি। কতদিন পর ওকে সামনে থেকে দেখব, এর চেয়ে আনন্দর বিষয় আর কিছু হতে পারে? আমি উপরে তাকিয়ে আছি। একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো, তবে শাড়ি পরে। তাহলে এটাই কি আমার রিয়া? আগের থেকে বেশি সুন্দর হয়েছে। এখন যেন আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারছি না, এতটাই পরিমাণের সুন্দর হয়েছে। আর আগের থেকে বেশ মোটাও হয়েছে। রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখতে বেশ অবাক হলাম। তাহলে আমার রিয়ার চোখ ভালো হয়ে গেছে, ও এখন সব কিছু দেখতে পারে। আমি জানতাম ও ভালো হয়ে যাবে। আচ্ছা, ওর মনের ভেতরে কি আমার জন্য ভালোবাসা আছে? এই উত্তরটা আমার জানা নেই। হয়তো আকাশ পরিমাণ আমার উপর ওর ঘৃণা আছে, এটা শিওর আমি।
রাসেল ওর বোনের দিকে তাকিয়ে বলল, আরে আস্তে নাম, পড়ে যাবি তো, তাও আবার শাড়ি পরে লাফালাফি করছিস। রিয়া ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই আমার কিছুই হবে না, আর আজকে আমি অনেক খুশি। এই বলে রিয়া গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো। রাসেলের বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমার বোনটা আজকে কেন এত খুশি, জানতে পারি কি? ভাইয়া, আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করেছে। কে ওই সাইমন নাকি? ভাইয়া, ও আমার ভালোবাসা গ্রহণ করেছে। অনেক দিন ওর জন্য অপেক্ষা করেছি আমি। রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটাই উল্টা দিকে ঘুরতে লাগলো। যার জন্য এত দূর থেকে আসা, যার জন্য আজও বেঁচে আছি, একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি। ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে। আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম। আমি ছাড়া রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল। শুধু কান্না করতে পারছি না। রিয়াকে আমি এত ভালো মনে করতাম, আর ও, আর এখানে ভুল হয়তো আমার ছিল। আমি ওর থেকে দূরে সরে গেছি। এটাই কি আমার ভুল? আমি তো ইচ্ছে করে করিনি। আর রিয়ার তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে গেছে। ও কিভাবে এটা করতে পারলো? একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না? মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে? খুব কান্না করতে ইচ্ছে করছে আজকে। রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু না ভাইয়া। আচ্ছা সেই সব ছাড়ো, এ হলো আমার ছোট বোন রিয়া। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই গাইয়া ভূত কোথায় থেকে আমদানি করলি ভাইয়া? রিয়ার কথাটা শুনে মনের ভিতরে অনেক বড় আঘাত পেলাম। এতটা পরিমাণ রিয়া চেঞ্জ হয়ে গেছে, আর আমার গাইয়া ভুল বলল। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে? এটা ভেবে মানুষের খুব কষ্ট হচ্ছে। রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আজ থেকে ও তোর গাড়ির ড্রাইভার আর বডিগার্ডও, সব সময় তোর সাথে থাকবে। আমার একটাই মাত্র বোন, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখো, আমার বডিগার্ড হবে ও। ছি ছি ভাইয়া, তোর কি নজর খারাপ? রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল, রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে। আমি যা বলছি তাই শোন, বেশি কথা বলিস না। রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বলল, ভাইয়া এটা কি বেশি জরুরি? দেখ বোন, একবার আমি। রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বলল, নতুন করে জীবন শুরু করছি আমি। তুই কি চাস আমি কষ্টে থাকি? আমার বুকের ভেতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে। যে আঘাত সহ্য করতে পারছি না, তাহলে রিয়া কি আজও আমাকে মাফ করতে পারেনি? এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো। রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, এসব তো তোর সেফটির জন্য, বুঝিস না কেন? এর মাঝে আমি বলে উঠলাম, ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন। এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সব বুঝিয়ে দিবে আমার বোন। তুমি শুধু ওর সাথে থাকবে কেমন, আর কিছুই করতে হবে না। মানে ওকে যে করেই হোক না কেন, বিপদ থেকে তোমার বাঁচিয়ে আনতে হবে। আমি কষ্টের মাঝে হাসি মুখে বললাম, অবশ্যই ভাইয়া পারবো, আমি সব পারবো। আপনাকে আর কিছুই বলতে হবে না। তোমার কথা শুনে খুশি হলাম। রিয়া পরিচয় হয়ে নে, ওর নাম তানজিম। পরিচয় হলে কি হবে? থাক বাদ দে, পরিচয় জেনে নিব। আমি খুব ভালো করেই বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল। এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো এটা ভাবিনি।
আমি মনে করেছিলাম রিয়া সব কিছু ভুলে গেছে, কিন্তু না। রাসেল আমাকে প্রশ্ন করলো, তোমার কিছু বলার আছে? না ভাইয়া, আমি সব বুঝে গেছি। কালকে সকাল থেকে তোমার ডিউটি। যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম, মনের ভেতরে একটি শান্তি হলো। যতই ওকে আমি দেখি না কেন, তবুও যেন মন ভরে না। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যাবার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বলল, ভাইয়া ছেলেটা আনস্মার্ট, এটা কি তুই ঠিক করলি বল? রাসেল আস্তে করে বলল, আরে তোর জন্য তো বেশ ভালোই হয়েছে, তোর বয়ফ্রেন্ড হবে সন্দেহ করবে না। আর কিছু শুনতে পারলাম না, সরাসরি উপরে উঠে গেলাম, দরজা লাগিয়ে ইচ্ছামতো কান্না করতে লাগলাম। আমার কপালেই কেন এত কষ্ট, একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি। নিজের পরিবারকে হারিয়েছি এই জন্য, এখন রিয়াকেও হারাতে চলছি। এসব কি হচ্ছে আমার সাথে? আর যে সহ্য করতে পারছি না, এসব চিন্তা করছি আর কান্না করছি। আমার যে এখন কিছুই করার নেই। এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল। এক সময় একটা কথা মাথায় এলো, মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয়। আমিও হাল ছাড়বো না, দেখে নিব আমার রিয়াকে আমি ছাড়া আর কে বিয়ে করতে পারে। রিয়া শুধু এই লাদেনের, যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব। আর যদিও রিয়া না মানে জোর করে ওকে আমি বউ করব। এক কথায় আমি ছাড়া রিয়া আর কারো হবে না। দরকার হলে যা দরকার তাই করব। এগুলো বলেও মনকে শান্ত করতে পারছি না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এসব চিন্তা করতে করতে বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল, কিন্তু গেলাম না। মন খারাপ এমনিতেই আমার। এখন রাত প্রায় 12টা, কিছুতেই চোখে ঘুম আসছে না। একটা সিগারেট হাতে নিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মনে কষ্ট দূর করার চেষ্টা করছি। আমার ভাবনা চিন্তার বাহিরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমার আগে খুঁজে বের করতে হবে। আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন? হঠাৎ পেছন থেকে একটা মেয়ে বলল, এই যে সাহেব, কি করা হচ্ছে এখানে, তাও আবার এত রাতে? আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা, কিন্তু ও এত রাতে এখানে কি করছে? আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম। চাঁদের আলোয় যেন সব কিছু ঝিকিমিকি করছে, সব কিছু যেন দিনের আলোর মতোই পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হাত থেকে সিগারেট ফেলুন, হাতটা পুড়ে যাচ্ছে। আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যিই অনেকটাই পুড়ে গেছে। সিগারেট খাচ্ছেন খান, আমাকে দেখে লুকোনোর কি হলো? কতটা হাত পুড়ে গেল এখন আপনার? আমি একটা হাসি দিয়ে বললাম, হাত পুড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এটা কাককে দেখাই আমি? কি বলতে চান বুঝলাম না। প্রিয় মানুষই বুঝলো না, আপনি আবার কি বুঝবেন? আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ, কী সব কথা বলেন মাঝে মাঝে, একদম বুঝি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এত বুঝে কি করবেন? আচ্ছা এখন এটা বলেন, এত রাতে আপনি এখন ছাদে কিসের জন্য আসলেন? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, পরে বলবো, আগে বলেন আপনি এখানে কিসের জন্য? এমনি ঘুম ধরছিল না, এখন বলেন কেউ কি ছ্যাঁকা ট্যাঁকা দিয়েছে আপনাকে? না এমন কিছু না। মেয়েটা হাসতে হাসতে বলল, লুকোতে হবে না, আমি সব বুঝি, বলেন সমস্যা নেই। এইসব শুনে আপনি আর কি করবেন? না তাও বলেন, প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে। সব কথা সবাইকে বলা যায় না, আপনাকে দেখে একদম সাদাসিধে মনে হয়,
কিন্তু আপনার ভেতরে যে এত কিছু, শুধু প্রকাশ করি না, সব নিজের ভেতরে লুকিয়ে রাখি। দাড়ি কাটেন না কেন? প্রিয়জন ছেড়ে গেছে তাই বলে নাকি? না তেমন নয়, তবে থাক থাক, আর বলতে হবে না, আমি সব বুঝি। আমার সাথে কথা বলছেন কেন? তখন না বললেন আমি খ্যাত। দেখে তো এমনটাই কিছু লাগে। আমি মনে খারাপ করে বললামও। আরে আরে, মন খারাপ করেন কেন? সব মানুষ কি দেখতে শুনতে একরকম নাকি? আমি তো এমনি মজা করে বলেছি সব আপনার সাথে। এই মুহূর্তেই কে যেন বাহির থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো, যেটা শুনে আমরা দুজনেই অনেকটাই ভয় পেয়ে গেছি। আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে। আরে এ তো দেখি রিয়া, এক কোণে দাঁড়িয়ে আছে। আমি একটু সরে যেতে রিয়া গিয়ে ওর চাচাতো বোনকে বলল, তোরা এত রাতে এখানে কি করিস? রিয়া কি বলছে সেটা আমার খেয়াল নেই, আমি তো ওকে দেখায় ব্যস্ত হয়ে গেছি। রিয়া এবার আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল, কি বলছি কানে শোনাও যায় না নাকি আমার কথা? রিয়ার কথার উত্তর দিয়ে ওর চাচাতো বোন বলল, আর বলিস না রিয়া, আমি তো এখানে এমনি আসছিলাম, ঘুম ধরছিল না, তাই ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি ছাদ থেকে। আর এসেই দেখি এই ছেলে এত রাতে এখানে একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিয়া একটু রেগে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আমি তোর কথার উত্তর শুনে বোকা হয়ে গেলাম। আর এই মেয়ে তো আমাকে ভাসিয়ে দিল। ভাবছিলাম ও একটু ভালো হবে, এখন দেখি ওর ভেতরে শয়তানি বুদ্ধি দিয়ে ঢাকা। রিয়ার চাচাতো বোন আমার কাছে এসে বলল, এই ছেলে, আমি কি ঠিক বললাম? রিয়া আবার আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, পাখি তুই এখন যা, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি তাহলে গেলাম, দোষটা কিন্তু ওর এখানে, আমার কোনো দোষ নেই। পাখি চলে যেতেই রিয়া আমার কাছে এসে বলল, কোথায় থেকে তুই জানিয়ে এলি? আম্মু বলল। আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম, আমি গ্রাম থেকে এসেছি। চাকরি হবে না কি হবে, তার আগেই ম্যাম ডাকা শুরু। ভালো ভালো, কিছু বলবেন কি? বলার জন্যই তো এখানে এসেছি। জি বলুন। এখান থেকে চলে যাবি তুই অন্য কোথাও? যাকে এত ভালোবাসি সেই আমাকে চলে যেতে বলছে, তাহলে কি আমি এটা মনে করব? রিয়ার মনের ভেতর এখন অহংকার এসে গেছে, হয়তো আমি এটাই দেখতে পেয়েছি। কিরে কথা বলিস না কেন? গরিবের পেটে লাথি দিতে চান? তোর মতো খ্যাত ছেলে আমার বডিগার্ড হবে? নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি? তুই তো আমার পায়ের জুতার। আর বলা লাগবে না, আজকে সকালে একটা ছেলের মুখে শুনেছি এখানে নাকি একটা অন্ধ মেয়ে ছিল। ঠাস ঠাস, কুকুরের বাচ্চা, তোর এই কথা বলার সাহস হয় কি করে? সরি ম্যাম, আমার কথায় যদি ভুল হয় মাফ করবেন। আমি শুধু মানুষের পরিস্থিতি বুঝতে চাইছি। সবার সময় একরকম থাকে না, তবে একটা কথা সমাজে বেশি প্রচলিত আছে, অহংকার হলো পতনের মূল। তবে সময়ে যে সব কিছু বদলে যায় সেটা আজকে বুঝতে পারছি। আমার কথা শুনে রিয়া আমার চারিদিকে গুল গুল করে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ আমার কলারে ধরে বলল, সত্যি করে বল তুই কে? এই যা, আমি তো শুধু ওকে আগের কথাগুলো মনে করিয়ে দিতে চাইছিলাম, কিন্তু রিয়া তো এখন আমার উপর সন্দেহ করে বসে আছে। কি বলবো এখন? কোনোভাবে তো তুই। আমি তাড়াতাড়ি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম, আমি একজন গ্রামের সাধারণ কৃষকের ছেলে, ছোট থেকে গ্রামের মাটিতে বড় হয়েছি। এখন বাবা অসুস্থ থাকার কারণে শহরে চাকরির খোঁজে আসা, আর আজকে একটা চাকরি পেয়েছি।
আপনি সেটা নিয়েও টানাটানি করছেন। আর কত গরিবের পেটে লাথি দিবেন ম্যাম? এবার আমার কথা শুনে রিয়া কথা বলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার একটা কথা রাখবি। খুব ঠান্ডা মাথায় রিয়া এই কথাটা বলল। আমিও স্বাভাবিক ভরে উত্তর দিলাম, জি ম্যাম বলুন। কিছুই করতে হবে না তোর, শুধু দাড়িগুলো কাটবি তাহলেই হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ম্যাম একটা কথা বলবো। বল। আমরা তো সবাই দেখতে শুনতে মানুষ না, চেহারা খারাপ বলে মানুষ খারাপ হয়ে গেল। আমাকে প্রশ্ন করবি না। আর কালকে থেকে তোর ডিউটি শুরু। মনে রাখবি আমি যেটা বলবো সেটাই করবি। জি ম্যাম, চেষ্টা করব। এখন যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আর সিগারেট খাওয়া এখানে নিষেধ, জানিস না? সিগারেট তো ইচ্ছে করে খাই না ম্যাম, মনের কষ্ট দূর করতে সিগারেট খাই। রিয়া চলে যেতে চাইছিল, কিন্তু আমার কথা শুনে আবার দাঁড়িয়ে বলল, কি তোর মনের এত দুঃখ? যাকে এত ভালোবাসি সেই যদি সময়ের পরিবর্তন হয়ে যায়, কেমন লাগবে ম্যাম তখন? হঠাৎ এই প্রশ্ন। আমি একজনকে ভালোবাসতাম, আজকে তাকে আমার ম্যাম বলা লাগে। সে আমাকে এখন চেনে না, এই জন্য মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি ফিরে পেতাম। ফিরে একটা হাসি দিয়ে বলল, এই জন্যই তো বলি ছেলে দেবদাসের মতো দাড়ি রেখেছে কেন? ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, সেটা তো আমি জানতাম না। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয় নাই ম্যাম, একটা ভুলের জন্য সব কিছু শেষ। কেমন ভুল? ওর দেহের উপর। থাক থাক, আর বলতে হবে না। তাদের মতো ছেলেদের তো জুতা দিয়ে। আমার কথাটা তো শুনবেন। আচ্ছা বল। মানছি আমি ওর সাথে একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু ওকে পরে আমি ভালোবেসে ফেলি। আমি চাইছিলাম ওকে বিয়ে করতে, বাট আফসোস, এই একটি ভুলের জন্য জীবন শেষ। আচ্ছা ম্যাম, মানছি আমি একটা ভুল করেছি। ও তো একটু আমার সাথে আলাদা করে বলতে পারতো। মানুষ মানেই তো ভুল। ম্যাম বলেন আপনি। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে উপর দিকে তাকিয়ে। ওর চোখের কোণে জল দেখা গেল, তবে হাত দিয়ে লুকিয়ে ফেলল। কি চিন্তা করেন ম্যাম? না তেমন কিছু না, সবার কপালে সুখ লেখা থাকে না। সুখ লেখা থাকে ঠিকই, তবে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। তোরে দেখে খুব অদ্ভুত মানুষ লাগে, ভেতরে এক বাইরে আরেক। কখনো কাউকে মন থেকে ভালোবাসছেন, আমি বেসেছি, এখনো আমি তার অপেক্ষা করে আছি। আমি আর এসব কথা শুনতে চাই না। খারাপ লাগছে নাকি ম্যাম? তোরে বলতে বলছি আমি। সরি। দেখ, আমার কথায় একদম রাগ করিস না, মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায়। সমস্যা নেই ম্যাম। আচ্ছা কালকে আমরা কোথায় যাব ম্যাম? কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে এক জায়গায় ঘুরতে যাব। রিয়ার এই কথা শুনে কলিজায় লাগলো। যেখানে আমি থাকার কথা সেখানে অন্য ছেলে। হায় রে কপাল। কিরে তোর হঠাৎ কি হলো? মন খারাপ ম্যাম? কেন? যদি দেখান আপনার সামনে আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘুরে, তখন আপনার কেমন লাগবে? আমি তো ওকে জায়গায় খুন করে দিব। কিন্তু আমি যে পারছি না ম্যাম, অনেক ভালোবাসি আমি এখনো ওকে, বাট ও বোঝে না। বুঝিয়ে বললেই তো বুঝবে। ওই যে তখন বললাম না, একটা ভুল করে ফেলেছি, সেটার শাস্তি আজও পাচ্ছি। কি আজব মানুষ বাবা, কি কথা বলে শুধু ওই বুঝে। সবাই সব কিছু বুঝতো যদি ম্যাম, তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। আমি তোরে দেখে মনে করছিলাম তুই খ্যাত একটা ছেলে, কিন্তু তোর ভেতরে যে এত কিছু আছে আমি আগে জানতাম না। যা, অনেক রাত হয়েছে, ঘুমা গিয়ে।
এই বলে রিয়া পিছু ফিরে চলে গেল। আমি রিয়ার সাথে কথা বলতে বুঝতে পারিনি ও চেঞ্জ হয় নাই, তবে ওকে চেঞ্জ করানো হয়েছে। আমাকে ওই সব কিছুর খোঁজ নিতে হবে। রিয়ার হঠাৎ করে এই বয়ফ্রেন্ড কোথা থেকে এলো? যাক, এসব সকালে খুঁজে দেখব যদি সময় পাই। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আমার আপু আমার সামনে এসে দাঁড়ালো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন আপু? আপু আমার দিকে তাকিয়ে বলল, রাসেলকে ডাকো ভাই। আর আমাকে আপু বুঝলাম না। কিছু মনে করবেন না, আমার তো কোনো বোন নেই। ছিল একজন, তবে সে আমাকে মৃত ঘোষণা করেছে। তাই আপনাকে দেখে আমার আপুর কথা মনে পড়ে গেল। কিছু মনে করবেন না। রাসেল সোফা থেকে উঠে এসে বলল, তাহলে তো তুমি আজ থেকে আমাকে দুলাভাই বলে ডাকবে। কিন্তু আপু আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ছোট ভাইয়ের। এর মাঝে রাসেল আপুকে আবার ধমক দিয়ে বলল, তুমি এখন কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। থাক না, আপনি আপুকে বকা দিবেন না, আমার খারাপ লাগে। রাসেল হেসে দিয়ে বলল, রেডি হয়ে কোথায় যাব? আজকে ম্যাম নাকি কোথায় যাবে? গুড, মনে রেখো আমার একটাই মাত্র বোন, তাই সব সময়। থাক ভাই, আর বলতে হবে না, আমি সব কিছু দেখে নিব। বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালাম। একটু পর রিয়া চোখে কালো একটা চশমা দিয়ে বের হলো। আর ওই ডিজিটাল সেই পোশাকগুলো আছে না, সেগুলো পরলে পেট দেখা যায়। আরও কত কি, ছি ছি, আমার দেখতেও ঘেনা লাগছে। যেই রিয়া সব সময় নিজেকে পর্দার আড়াল করে নিজেকে হেফাজত করত, আজকে তারই এই অবস্থা। রিয়া আমার সামনে এসে বলল, কেমন লাগছে আমাকে? বয়ফ্রেন্ড পছন্দ করবে তো আমার এই পোশাকে? আপনাকে দেখতেও আমার লজ্জা লাগছে। রিয়া আমার চোখের উপর তাকিয়ে বলল, এসব আজকালের মেয়েদের ফ্যাশন, ডিজিটাল যুগ, তুই বুঝবি না। আর তাছাড়া তুই তো গ্রামের পোলা, এত কিছু জানিস না। আস্তে আস্তে সব জেনে যাবি। আমি আর কি বলবো বললাম না, চুপচাপ গাড়ির ড্রাইভিং করতে লাগলাম। এতটা পরিবর্তন আমার রিয়ার কিভাবে সম্ভব? যখনও অন্ধ ছিল আমি মনে করি তখনই ভালো ছিল, আর এখন কি অবস্থা হয়েছে ওর? বাবার টাকার অভাব নেই। আমার কেমন জানি এটা মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাসেলের হাত আছে। ও শালা বহুত চালাক। তবে এইবার আমাকে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই কেউ আমাকে না চিনে। আমরা সরাসরি একটা পার্কের ভেতরে চলে গেলাম। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি, কিন্তু রিয়ার বয়ফ্রেন্ড আসার কোনো খবর নেই। কিরে শালিয়া, তো লেট করছে কেন? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, কখন আসবে ম্যাম? এই তো এসে যাবে, একটু অপেক্ষা করো। হঠাৎ পিছন থেকে কি জানি বলল, কেমন আছো রিয়া? আমি পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো দেখি তানিয়া। আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে দেখি, কিন্তু ওর কোলের মাঝে এই বাচ্চাটা কার? হয়তো ওর বয়ফ্রেন্ডের। আমি থাকলে আমাকে ফাঁসিয়ে দিত। যাক, বেশ ভালোই হয়েছে, শালের উচিত শিক্ষা হয়েছে। রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলল, আরে তানিয়া, তুমি এখানে? এই তো আপু, একটু ঘুরতে এলাম। রিয়া তানিয়ার বাচ্চাটা কোলে নিল এবং চুমু দিয়ে বলল, তারপর বলো তানিয়া, এখনো ও কি লাদেনের বাসায় থাকে? জি আপু, ওকে আমি এখনো ভালোবাসি। আর আমি জানি ও একদিন ফিরে আসবে। আমার জন্য না হোক, আমার সন্তানের জন্য হলেও আসবে, এটা আমি আশাবাদী। আমি তানিয়ার এই কথা শুনে মাটিতে বসে গেলাম। আমার চারপাশে কি হচ্ছে কিছুই যেন আর দেখতে পারছি না।
চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। তানিয়া কি বললো এসব? ও নাকি আমার বাসায় থাকে, আর এই সন্তান নাকি আমার। কি নাটক করছে ও আমাকে নিয়ে? হঠাৎ মুখে পানি পড়াতেই হুঁশ এলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে তো? জি ম্যাম। হঠাৎ করে কি হয়েছিল? আসলে ম্যাম একটু খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। এর মাঝে তানিয়া বলে উঠলো, এটাকে আমার বডিগার্ড। তানিয়া যেতে যেতে বলল, আসি ম্যাম। তবে আপনার কপাল খুব ভালো যে আমার মতোই আপনি লাদেনের জন্য অপেক্ষা করেননি। তানিয়া চলে যেতেই আমি ম্যামকে বললাম, এই মেয়েটাকে ম্যাম আর কি কার জন্য অপেক্ষার কথা বলল? সে অনেক কাহিনী পরে একদিন বলবো। তবে ওর মতোই ওকে এই অবস্থা আমারও হয়েছিল। এটা বলে ম্যাম চুপ করলো। আমি জানি আমি রিয়ার সাথে কি করেছি, কিন্তু তানিয়ার সাথে তো আমি কিছু করি নাই। ও আমার আবার নতুন করে কোন মতলব তৈরি করছে না তো? দুর্বল কিছুই মাথায় আসছে না, এমনি একজনকে নিয়ে চিন্তায় আছি। আর এর মাঝে আরেক শালি এসে হাজির। রিয়া কাকে জানি জানু বলে ডাক দিল। রিয়ার কথা শুনে একটা ছেলে দৌড়ে রিয়ার কাছে আসলো, আর রিয়ার গিয়ে ছেলেটার বুকের মাঝে মুখ লুকালো। এটা দেখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? নিজের ভালোবাসা আজকে অন্যজনের বুকে মুখ লুকায়, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। কি কপাল না আমার! এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। তাই ওদের কাছে গিয়ে একটু জোরে বললাম, ম্যাম, আশেপাশের সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার এই কথা শুনে ছেলেটা রেগে বলল, তুই কে রে শালা? রিয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে বলল, আর বলো না ভাই, আমার জন্য বডিগার্ড রাখছে। এ হলো সেই বডিগার্ড। আমার দিকে একবার তাকিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো, তোর নাম কি? জি, লাদেন। আমার নাম তো জানিস, যদি আমি ভুল না করি আপনি সাইমন ভাইয়া, রিয়া ম্যামের বয়ফ্রেন্ড। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার এখনো এই কথা মনে আছে? শুধু এই কথা না, আমার আরো অনেক কিছুই জানা আছে। আমার এই কথাটা শুনে সাইমন একটু ঘাবড়ে গেল। সাইমন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি জানা আছে তোর, বল দেখি। রিয়া সাইমনের একটা হাত ধরে বলল, আহা থামো তো, তুমিও না। পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দাঁড়াতেই সাইমন জিজ্ঞেস করলো, তোর এখানে কি? আমি মাথা নিচু করে বললাম, যেখানে ম্যাম সেখানে আমি থাকবো, এটা রাসেল ভাইয়ার হুকুম। এই তুই এখন বাইরে যা। এখন তো আমি বলছি, কিন্তু ম্যাম তোরে যেটা করতে বলছে সেটা চুপচাপ কর না। সাইমন বিরক্ত হয়ে এই কথা বলল। আমি আর কিছু বললাম না, চুপচাপ বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে বন্যাকে কল দিতেই ধরে বলল, কিরে এতক্ষণ আমাকে তোর কথা মনে হয়েছে? খুব বড় একটা বিপদে ভেসে গেছি। তুই আগামীকাল বাংলাদেশে চলে আয়, কিন্তু আমার পরীক্ষা। তোর পরীক্ষা গোল্লায় যাক, আমি যেটা বলছি সেটা কর। দেখ ভাই, আমার কথাটা তো শোন। আঙ্কেলকে কল দিতে হবে। থাক, আর বাবাকে বলতে হবে না, আমি চলে আসব। সাথে করে ব্রিলিয়ান্ট কাউকে নিয়ে আসবি। কার কথা বলছিস? তোর গোয়েন্দা বান্ধবীকে। আবার ওকে কেন? তোরে আমি বলছি, এত প্রশ্ন করতে এসে সব বুঝতে পারবি। আচ্ছা। হঠাৎ দেখি সাইমন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আমি ফোনটা রেখে দিয়ে দাঁড়িয়ে আছি। সাইমন আমার কাছে এসে বলল, তোরে দেখে আমার কেমন জানি সন্দেহ হয়। কি বলছেন এসব?
সত্যি করে বলতো তুই কে? আমি কে সেটা জেনে কি করবি? আমি একমাত্র রিয়া ম্যামের বডিগার্ড। আর তুই কে? তোরে যে বলতে যাব। তবে একটা বিষয় পরিষ্কার করে দেই, সন্দেহ আমাকে করিস না। আমার তো এখন তোর উপর সন্দেহ হয়, না জানি রিয়া ম্যামকে। সাইমন ঠাস করে একটা চড় আমার গালে দিল। এই মুহূর্তে রিয়াও আমাদের সামনে এসে গেল, তাই আর ওকে কিছু করলাম না। সাইমন রেগে বলল, তোর কত বড় সাহস, বলে কিনা আমি তোমাকে ছেড়ে চলে যেতে। রিয়াকে উদ্দেশ্য করে সাইমন এই কথা বলল। আমি সাইমনের দিকে তাকিয়ে বললাম, তাই নাকি? কখন এই কথা বলছি আমি? বিশ্বাস করেন ম্যাম, আমি এই কথা বলি নাই। সাইমন আরও বলেছে, আমি যেন আপনার কাছ থেকে দূরে কোথাও চলে যাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা তোর কাছ থেকে আমার আশা করি নাই। আর শোন, ও আমার বয়ফ্রেন্ড। এরপর থেকে ওর বিরুদ্ধে কোনো কথা বললে কি করব জানিস তো। সাইমন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তবে সাইমন যাওয়ার আগে একটা কথা বলে গেলে দেখে নিব তরে। আমি আর কিছু বললাম না, সব কিছু সময় দেখিয়ে দিবে। আমি চুপচাপ ড্রাইভিং করতে লাগলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমার উপর কি রাগ করলি নাকি? না ম্যাম, রাগ করার কি আছে? আপনাদের টাকা আছে, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি তোরে এভাবে বলতে চাইনি। বাদ দেন, একটা কথা জিজ্ঞেস করব। বলো, ওকে কিভাবে পছন্দ করলেন? কি জানি, তবে হঠাৎ ওকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর ভাইয়াও বলেছে ছেলেটা অনেক ভালো, তাই আর কি। ম্যাম, এর আগে কি কারোর সাথে প্রেম করেছিলেন? এটা বলতেই রিয়া চুপ হয়ে গেল। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন কেন? এগুলো জানা খুব জরুরি বেশি। না ম্যাম, আমি তো এমনি বললাম। তবে মনের ভেতরে কষ্ট জমা করে রাখবেন না, সব প্রকাশ করে দিবেন। আমার মনের ভেতরে কষ্ট আছে, তোরে কে বলল? আর তুই কিভাবে সব জানিস? আমি গাড়ি এক সাইডে রেখে বললাম, মন দেখে ভালোবাসি, দেহ দেখে ধর্ষণ করি। আপনি তো বলেছিলেন না এই লাইনগুলো। রিয়া এবার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলতো তুই কে? আর এসব কিছু তুই জানিস কিভাবে? এই লাইনটা তো আমি। রিয়া বলার আগে আমি বলে দিলাম, লাদেনকে বলেছিলেন তাই না? রিয়া এবার কিছু বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে কি যেন চিন্তা করছে। ম্যাম, আপনার কিছু চিন্তা করতে হবে না। লাদেন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমাকে সব বলেছে। বেচারা একটা মাত্র ভুল করেছে, এই জন্য আপনার ভাই পরিবার ছাড়া করেছে। আর আপনার কথা কি বলবো, কিভাবে ওকে মৃত্যুর মুখে রেখে আসলেন? রিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, খুব উদাস হয়ে। আমি গাড়ি থেকে নামতেই রিয়া প্রশ্ন করলো, লাদেন তোকে পাঠিয়েছে না? লাদেন মারা গেছে ম্যাম, ওকে আপনি মেরে ফেলেছেন। আমি মনে করি যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। ভালোবাসা কি অপরাধ ছিল ম্যাম? ভালোবাসার ভেতরে যে হিংস্র পশু লুকিয়ে থাকে, সেই ভালোবাসা আমার দরকার নেই। আমি আর কিছু বললাম না, চুপ করে উপরের দিকে তাকে একটা হাসি দিয়ে বললাম, সবাই সব কিছু পায় না, কিছু কিছু ইচ্ছে থেকে থাকে, যা আমরা শুধু দূর থেকে দেখি কিন্তু কাছে যেতে পারি না। হঠাৎ কোথায় থেকে পাখি ওর কতগুলো বান্ধবী নিয়ে আমাদের সামনে হাজির। এই মেয়েটা তো সব কিছু নষ্ট করে দিল। ধুর, কত সুন্দর একটা নাটক সাজিয়েছি, আর এই মেয়েটা সব শেষ করে দিল। রিয়া পাখির দিকে তাকিয়ে বলল,
কিরে তুই এখানে কি করিস? পাখি, আসলেই আপু, ওরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিল, তাই এখানে নিয়ে আসছি। দূর থেকে দেখলাম তোরা এখানে। তোর বয়ফ্রেন্ড আবার কোথায় থেকে? আমি জানি তুই সিঙ্গেল। আবার প্রেম করা শুরু করলি কবে থেকে? এই তো মাত্র একদিন হয়েছে। আমি আড়াল চোখের পাখির দিকে তাকিয়ে দেখলাম, আর মনে মনে বললাম, এই মেয়ের তো হাব ভাব ভালো লাগছে না। পাখি কিছু বলার আগেই আমি বলে দিলাম, আসলেই ম্যাম, পাখি আমার গার্লফ্রেন্ড। এখন মজা বুঝো। আমার আগে থেকেই সন্দেহ ছিল এই মেয়ের উপর, আমাকেও ফাঁদে ফেলতে চায়। রিয়া আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, আসতে না আসতেই। পাখির মুখে তো কোনো কথাই নাই। ওর এক বান্ধবী বলল, ঠিকই বলছে ভাইয়া, পাখি আমাদের দূর থেকে তো এনাকেই তো দেখিয়েছেন। এবার রিয়া আরো বেশি অবাক হলো, পাখির দিকে তাকিয়ে বলল, সত্যি নাকি পাখি? বেচারি পাখিকে যে আমি কত বড় বিপদে ফেলে দিছি। তবে এখন খুব মজা লাগছে আমার, এতদিন পর একটু ভালো লাগছে। এমন করে সবাই খালি আমাকে বিপদে ফেলে, আজকে সুযোগ পেয়েছি। এবার পাখি আমার কাছে এসে আমার কানে কানে বলল, এসব কি বলছিস, তোর মাথা ঠিক আছে? আমি আস্তে করে বললাম, আমার মাথা ঠিক আছে। ঠিক নেই তো আপনার মাথা? ভেবেছিলাম আমাকে ভাসিয়ে দিবেন না, এখন ঠেলা বুঝেন। রিয়া ধমক দিয়ে বলল, কি রে পাখি, কি বলিস ওর কানের কাছে? পাখিকে কিছু বলতে না দিয়ে আমি বললাম, আসলে ম্যাম, পাখি চাইছে আমাকে একটা কিস করতে, কিন্তু এত মানুষের ভেতরে তাই একটু লজ্জা পাচ্ছে। এবার পাখি কান্না করে দিবে দিবে অবস্থা। আমি পাখিকে শান্ত করে বললাম, কান্দে না বেবি, চকলেট খাবে। রিয়া এবার জোরে চিৎকার দিয়ে বলল, পাখি। পাখি তো ভয়ে একাকার হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে। রিয়া আমার কাছে এসে বলল, তোমার কাছে আমি এসব আশা করি নাই লাদেন, তুমি না অন্য কাউকে ভালোবাসো। এসব করতে হয়েছে আপনার বোনের জন্য, তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনি মিথ্যা কথা বললাম। আমি কিছু না বললেই তো আপনার বোন আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে ভাসিয়ে দিত। দেখেন নাই, ওর বান্ধবীদেরও বলে দিয়েছে এই কথা। পাখি তুই আজকাল খুব দুষ্টুমি করিস, বাসায় চল আগে। পাখির বান্ধবীদের বিদায় করে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম। রিয়া যাবার আগে আমাকে ওর রুমে যেতে বলল, কি জানি দরকার আছে। আমি ও রিয়ার পিছন পিছন চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি এক কোণে পাখি ঠিক চুপ করে দাঁড়িয়ে আছে। কি জানি রিয়া কি বলতে চায়। একটু পর রিয়া একটি পেন্টিং নিয়ে এলো, এটাতে খুব সুন্দর করে আমাদের ছবি আঁকা। তবে আমার মুখে দাড়ি থাকার কারণে রিয়া আমাকে চিনতে পারছে না। কিন্তু এখানে আমার ছবি কেন, কিছুই তার মাথায় আসছে না। তাহলে রিয়া কি আজও আমাকে ভালোবাসে? রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলেটাই না তোর বেস্ট ফ্রেন্ড? আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম, হুম, কিন্তু ওর ছবি এখানে কেন? আমি যখন অন্ধ ছিলাম তখন এই ছবি আঁকছি, কিছুই দেখি নাই ঠিকই, কিন্তু সব কিছু আমি অনুভব করতে পারি। এখন এই স্মৃতি রেখে কি করবেন? যে মারা গেছে তার কথা বলে লাভ আছে? রিয়া পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, ও যে লাদেনের বেস্ট ফ্রেন্ড, এই কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা আপু, এখন তুই বাইরে যা। পাখি চলে যাওয়ার পর রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি বড় একটা অপরাধ করে ফেলেছি। হয়তো এক সময় আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু কিন্তু কি ম্যাম, লাদেন চলে যাওয়ার পর আমি ওর শূন্যতা বুঝতে পারছি। ওর জন্য আপনার মনে ভালোবাসা ছিল,
হয়তো ছিল এক সময়, কিন্তু এখন সব মরে গেছে। এখন শুধু আমি আমার সাইমনকেই ভালোবাসি। ম্যাম, লাদেন যদি আবার আপনার কাছে ফিরে আসে, আর সে যদি আবার তার পুরাতন রিয়াকে চায়, না না, এটা কখনোই সম্ভব না। যে মারা গেছে সে কখনো আর ফিরে আসবে না। কিছু কথা শুধু হৃদয়ে জমা হয়ে থাকে, সেটা প্রকাশ করা যায় না। তবে আপনাকে একটা কথা দিতে পারি, আপনি যদি কোনো বিপদে পড়েন তখন লাদেনকে পাবেন। ওর কথা শুনেই আমার কেমন জানি পুরাতন অতীত মনে হয়ে যায়। প্লিজ এসব বলে আমাকে আর অশান্তি দিস না। থাক ম্যাম, আপনি সুখে থাকেন, এটাই চাই। আমি কি চলে যাব ম্যাম? তার আগে একটা কথা বলে যা। বলেন। তোর এখানে কে পাঠিয়েছে সত্যি করে বল। সত্যি বলছি, আমার একটা চাকরি দরকার ছিল, এই পর্যন্তই। কিন্তু এখানে এসে যে আপনাকে পেয়ে যাব সেটা জানতাম না। হয়তো ভাগ্য ছিল আমার। আচ্ছা এখন যা, আমি সব বুঝতে পারছি। শেষে একটা অনুরোধ, এই কথা কাউকেই বলবেন না। সেটা তোর বলতে হবে না। আমি রেয়ার রুম থেকে বের হয়ে উপরে উঠতেই দেখি পাখি আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি ভেতরে যাব। তা তুই নাকি আমার বয়ফ্রেন্ড? আরে তখন তো এমনিই বলছি। আর আমি জানতাম আমি কিছু না বললে আপনি আমাকে ভাসিয়ে দিতেন। তোর বুদ্ধি আছে বলতে হবে। ভেতরে যাব, এখন তো পথ ছাড়েন। সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হবি? আমি পাখির দিকে তাকিয়ে বললাম, অফার দেওয়া হচ্ছে নাকি আমাকে? না, এমনি বললাম। তোর যদি ইচ্ছে থাকে তো। আমার শহরে ভালোবাসা নিষিদ্ধ, তাই তো দেবদাসের মতো হয়ে আছি। দেখাই যাবে কতদিন আপনি আর এভাবে থাকেন। সারা জীবনেই এভাবে থাকবো। পাখি রেগে বলল, ভালো একটা কথা বললাম তো শুনলেন না। আপনার সাথে পরে কথা হবে, এই বলে রুমে চলে গেলাম। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।